প্রিয় সন্ধ্যার বন্ধুরা, আমাদের ঠিক আটটাতে আয়নার যে কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়েছে তার কয়েক সেকেন্ড আগেই আমি উপস্থিত হয়েছি। জানি না আপনারা কেউ এসেছেন কিনা, এখনো দেখতে পাচ্ছি না অন্য কাউকে। কোনো বন্ধু, বোধহয় 3 জন বন্ধু এসে গেছেন। আমরা সবাইকে আজকে এই সন্ধ্যার উষ্ণ ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি দেখতে পাচ্ছি সুখেনকে সুদূর উত্তরবঙ্গ থেকে উপস্থিত হয়েছেন। আমার প্রীতি জানাই সুখেন দাস, সুদূর উত্তরবঙ্গ থেকে। ধন্যবাদ। আয়না এই সাহিত্য পত্রিকাটি যিনি চালাচ্ছেন তিনি পারভিন বানু, অধ্যাপক ডক্টর পারভিন বানু। তিনি ময়না কলেজের অধ্যাপক। পারভিন বানুর সম্পর্কে একটু বলেই শুরু করি। একটি মুসলমান পরিবার থেকে আসা মেয়ে, গ্রামের মেয়ে, এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের থেকে 16 কিলোমিটার দূরে কংসাবতী নদীর পশ্চিম তীরে যে ময়নাগড়, আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। সেই ময়নাগড়, আমরা বলি লাউসেনের বিখ্যাত ময়নাগড়। সেই গড়টি এখনও আছে, কালীদহ মাকড়দহ দিয়ে ঘেরা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য শোভিত বৌদ্ধ আমলের একটি গড়। তারই অনতি দূরে ময়না কলেজ, একটি গ্রামের ভেতরের কলেজ। সেই কলেজে অধ্যাপনা করার জন্য পারভিন বানুকে অনেক কষ্ট করে এই পত্রিকাটিকে টিকিয়ে রাখতে হয়েছে। একটি গ্রামের মেয়ে, একদম গ্রামের মেয়ে, ফলে তার ডক্টরেট হয়ে ওঠা, তিনি যখন পিএইচডির ছাত্রী তখন থেকে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কোথাও হয়তো আমার সামান্যতম সহযোগিতা, সহানুভূতি তাকে অনুপ্রেরণা দিয়েছে। তো সেই একটি গ্রামের ভেতরে ময়না, কংসাবতীর তীরবর্তী একটি গ্রাম, যদিও 80টি মৌজা নিয়ে গড়ে ওঠা এই ময়না গ্রাম নগরী। তো সেখানের একটি কলেজের অধ্যাপিকা, তিনি অনেক সংগ্রাম করে পত্রিকাটি চালিয়ে যাচ্ছেন। আমরা সেই আয়না পত্রিকার থেকে প্রথম কবিতা পাঠের আসর শুরু করি একটি কবিতা দিয়ে। আমি আজকের এই কবিতার আসরে আপনাদের সঙ্গে আমার কবিতা পড়ব এবং কিছু কিছু প্রাসঙ্গিক আলোচনাও করব। একক কবিতা পাঠকে যাতে বিরক্তিকর না মনে হয় আপনাদের কাছে, তার জন্য প্রথমে আমি একটি কবিতা পাঠ করি, একদম সাম্প্রতিক লেখা কবিতা। জন্মান্তরিতা। আজ বসন্তের বিকেল, রূপনারায়ণের জলে ভেসে চলেছে তোমার জন্মদিনের ভাষা। এই একটা জন্মমাস আমাদের। মাঘ সংক্রান্তির পর ফাল্গুনের মধুর বাতাসে তুমি কেমন উদাসী হয়ে যাও। কত শতাব্দী বয়ে গেছে এই স্রোত মেখে। একদিন তাম্রলিপ্ত বন্দরের জাহাজের বাঁশির শব্দে তুমি চমকে উঠেছিলে আমার কোলে মাথা রেখে এমনই বসন্তের রাতে। একবার বৌদ্ধ বিহার থেকে বাইরে এসে তোমাকে ভিক্ষুণী রেখে চলে গেছি চীন ও তিব্বতে। আর একদিন স্বপ্নময় ইতিহাসে এই রূপনারায়ণের কূলে
গৌড় ভুজঙ্গ রাজা শশাঙ্কের মৃত্যুর পর কলকোলাহলে অরাজক বিশৃঙ্খলে তুমি শক্তি দিলে পাশে এসে। নারীর চোখের তারা চিরদিন শক্তি দেয় পুরুষের মনে আকাশের নক্ষত্রের মতো। তবু কত কাল হয়ে গেছে, তারপরও আজই 21শে ফেব্রুয়ারি তেমনি শক্তি আলো এঁকে দেয় আমাকে তোমার কাছে। এই যে কবিতাটা জন্মান্তরিতা, এই কবিতার সঙ্গে ইতিহাস এবং প্রকৃতি গভীরভাবে মিশে আছে, এবং সেই ইতিহাস রূপনারায়ণের তীরবর্তী তাম্রলিপ্তের ইতিহাস। একটু ইতিহাসে নিয়ে যাই আপনাদের এই কবিতার ভেতরে প্রবেশ করার জন্য। আসলে তাম্রলিপ্ত অষ্টম নবম শতাব্দীর দিকে ধ্বংস হয়ে যায়। তাম্রলিপ্ত তার নাব্যতা হারিয়ে ফেলে, ফলে এখানে আর বন্দর নেই। কিন্তু সেই সুদূর কালের তাম্রলিপ্ত বৌদ্ধ সংস্কৃতির এক উল্লেখযোগ্য পীঠস্থান হয়েছিল। ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিং প্রমুখ বিখ্যাত চৈনিক পরিব্রাজকরা এখানে এসেছিলেন, এখানকার মহাবিহারে শিক্ষালাভ করেছেন, এবং এখান থেকে ভিক্ষু অভিধর্ম, এখান থেকে এই মহাবিহারে একাধিক পণ্ডিত, মহাথের বলা হয় তাদের, বৌদ্ধ মহাপণ্ডিতকে মহাথের বলা হয়। তো সেই যে মহাথের, সেই দুজন মহাথেরের নাম পাওয়া যায়, কালিক, বৌদ্ধ মহাথের কালিক, এবং আরেকজন বৌদ্ধ মহাথের, আমরা তার নাম পাচ্ছি রাহুল মিত্র। এই রাহুল এবং মহাথের কালিক এতখানি বিখ্যাত হয়েছিলেন যে সেকালে তাদের নাম ছড়িয়ে পড়েছিল। দেখুন এই কবিতাটার মধ্যে আমি একটু ধরিয়ে দিই আমার জন্মসাল ফেব্রুয়ারি, আমি আরও একটু ধরিয়ে দিই আমাদের সবার খুব প্রিয় কবি জীবনানন্দ দাশের জন্ম ফেব্রুয়ারি, এবং ওই মাঘ সংক্রান্তি, জীবনানন্দের একটি অসাধারণ কবিতা আছে মাঘ সংক্রান্তির রাতে। আপনারা যদি জীবনানন্দের বেলা বেলা কালবেলা কাব্যগ্রন্থ খুলেন, তাহলে দেখবেন প্রথম কবিতাটি মাঘ সংক্রান্তির রাতে। আমরা জানি মাঘ সংক্রান্তি ভয়ঙ্কর এক অন্ধকার রাত, আর সেই দীর্ঘ রাত্রির পর দিন ক্রমশ বড় হতে শুরু করে। আসলে ওই মাঘের পর ফাল্গুন, এবং ওই তাম্রলিপ্ত বন্দর, এবং তাম্রলিপ্ত বন্দরের সঙ্গে আরেকটি ইতিহাস জড়িয়ে আছে। আমার বাবা তাঁর তাম্রলিপ্তের ইতিহাসে এবং পরবর্তীকালে প্রসঙ্গ মেদিনীপুর গ্রন্থে লিখেছেন, সম্রাট শশাঙ্ককে তাম্রলিপ্তের তীরে হত্যা করা হয়েছিল। গৌড় কাল ভুজঙ্গ শশাঙ্ককে হর্ষচরিত গ্রন্থে তার উল্লেখ আছে, এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও অনুমান করেছেন তাম্রলিপ্তের তীরেই সম্রাট শশাঙ্ককে নিধন করা হয়েছিল। দেখুন এই কবিতার মধ্যে এই ব্যক্তিগত জীবন, এখনকার রূপনারায়ণ, এখনও রূপনারায়ণ এতখানি প্রসারিত তমলুকে এখনও এতখানি প্রসারিত যে তার পাড়ে দাঁড়ালে মনে হয় যেন এক সমুদ্রের বিশালতা এনে দিল। আমার মনে পড়ছে এই মুহূর্তে যে মধুসূদন তাঁর জীবনের একটি সংকটময় মুহূর্তে তার বাবাই তাকে নিয়ে এসেছিলেন তাম্রলিপ্তের রাজ সান্নিধ্যে, এবং সেখানে তিনি আবারও সমুদ্রের স্বাদ পেয়েছিলেন। তো সেই তাম্রলিপ্তের ইতিহাস, রূপনারায়ণ, বৌদ্ধবিহার, শশাঙ্কের মৃত্যু, সব কিছু মিলে মিশে এই কবিতায় আমি একটা সময়কে ধরার চেষ্টা করেছি, এবং সেই সময় যেন কোথাও ছুঁতে চেষ্টা করেছি। জানি না আপনারা সেটা দেখবেন কতখানি ছুঁতে পেরেছি।
এবার আরও একটি সাম্প্রতিক কবিতা, কবিতার নাম দেবী। দেবী সিরিজের আরও দুই একটি কবিতা আমি হয়তো পড়তে পারি। একটি ছোট্ট কবিতা দেবী, দেখুন সমসাময়িক যুগ চিত্র কিভাবে ধরার চেষ্টা করেছি। রাত দিন তুমি ভক্ত শোভিত বেশ, চুরি করে আমি দূর থেকে দেখি তোমাকে। সারাদিন আমি তোমাকেই ভাবি শুধু, পাছে কেউ যেন তোমায় না করে অধিকার। বিকেলে কেবল জনতার কাছে চলে যাই, কেননা তখন মঞ্চে তুমি যে নেত্রী। রাত্রে তোমায় কেবল স্বপ্নে খুঁজি, সারা রাত তুমি মানুষের কথা ভাবো। একদিন আমি জনতার ভিড়ে দাঁড়িয়ে ভাবলাম, আজ আমাকে দেখবে তুমি। অগণিত লোক তোমারই পূজায় মেতে, তুমিও তাদের স্তুতিতে করেছ মন। মন্দিরে রেখে আজ তারা গেছে চলে, তোমার জন্য আমি একা আছি জেগে। এই একটি কবিতা। এই কবিতার আমি ছন্দটাকে ধরার চেষ্টা করেছি। গত 1.5 বছর ধরে আমরা যে ভয়ঙ্কর একটি মহামারীর কবলে পড়েছি, আমাদের যাদের বয়স এই মধ্য 50-এ, তাদের কাছেও প্রথম দেখা আমাদের, যেখানে আমরা এরকম মহামারী কেউ দেখিনি। গোটা বিশ্ব জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি প্রথম যখন গত বছর মহামারী শুরু হয়, এক অস্বস্তিকর শ্বাসরোধকারী পরিবেশ তৈরি করেছিল আমাদের, বন্দি করে ব্যক্তিগত পরিসরে। এমনকি নিজের লোকের সঙ্গে হাত মেলাতেও আমরা ভয় পাই। এই কোন সময় যখন মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে। এরকমই কয়েক মাস থাকার পর প্রতিদিন সংবাদপত্রে, প্রতিদিন টিভির নিউজে ভেসে ওঠা যে চিত্র, তা থেকে একটি কবিতা উঠে এসেছিল। এই কবিতাটি অনতি সংশোধিত, এখনও ঠিক সংশোধন করে উঠতে পারিনি। কেননা আমি এই কবিতাটা পড়ার আগে আরেকটু বলি আপনাদের। আমি একটি কবিতা লিখে ফেলে রেখে দিই, বেশ কিছুদিন রাখার পর আবার যখন পড়ি তার অনেক শব্দ, অনেক লাইন সংশোধন করি। এই কবিতাটি লেখার পর এখনও সংশোধন হয়নি, হয়তো কোনো দিন সংশোধিত হয়ে অন্যরূপ পাবে কোনো কাব্যগ্রন্থে যাওয়ার আগে। কিন্তু এই অনতি সংশোধিত রূপটি পড়ি এবার, ওই মহামারীর কবিতা। এটাও একটা ছায়াপথ, এই অন্ধকারে দিকহীন অনির্ণিত যাত্রাপথ। এতকাল কেউ একজন অধিনেতার মতো নির্দেশ দিতেন। সন্দেহ সংশয়ে, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে, ক্ষোভে, বিষাদতিক্ত অনিশ্চয়ে, তবু তাকেই অনুসরণ করে এগিয়ে চলা। না চাইতেও তবু, না চলালেও টেনে নিয়ে চলত জনস্রোত, বিপুল উল্লাসে, অনপেনীয় স্তব্ধতায়, বিতৃষ্ণার আলস্যে এগিয়ে চলা। অন্ধকার থেকে আলোর সম্ভাবনায়, তমসার ভয় এবং ধ্বংসের ভীষণ উপল স্রোত ভেঙে তবু এগিয়ে চলা। পথের জঙ্গমতায় আকীর্ণত স্থবিরতা, পাথরের ভয়ঙ্কর পর্ব ও প্রহরা, মনের গভীরে হিংস্র জন্তুর নখ ও দাঁত চিবিয়ে খেয়ে ফেলে স্বজন সন্তানকে। রক্তের স্রোতে ভেসে গেছে নদী থেকে মহানদী হয়ে সাগর বিস্তারে। কখনো আবার আর্ত আরাবে মরুরুক্ষতার কাঁকর বালি উত্তাপের বলয়ে ঝলসে ফেলে সমস্ত বিশ্বাসকে নির্ভরতা ভেঙে ফেলে। মরুস্বরের নির্ভার নিরালম্বে
তখন হাত পা মাথা মুন্ড খসে পড়ে যায়, অস্তিত্ব তবু ভেসে যায় ঠিকানাহীন অনভ্যাসের ভয়াল আর্ততায়। কেবল আকাশ থেকে অন্ধকার তমসালোকে লক্ষ্য ক্ষীণ আলোর পথ দেখাবে বলে বিশ্বাস বেঁচে থাকে কোথাও। কে জানে কোনো দিন যদি বেঁচে ওঠা যায়, তবু আবার অলাত চক্রের চন্দ্র আলোড়ে অলক্ষিত পাতাল ছায়ায় কোনো এক গোপন জঠরের তীব্র আহ্বানে অপ্রতিহত ধ্বস্ত ক্ষেপামিতে তলিয়ে চলা। তখন দিন আর রাত্রির ব্যবধান থাকে না, আলো আঁধারি প্রদোষ প্রত্যুষের দিক দিশাহীন অসম্প্রতে কেবল নিম্নগামী ভেসে চলা। স্রোত কেবল ঘূর্ণির মতো পাতাল প্লাবী। এই নিঃশেষের কোনো শুরু নেই, সময়ও অদ্ভুত থমকে আছে আজ। তারপর যেখানে এসে পতন হলো চিরস্থির, মৃত্যু যখন আর কিলে খেতে পারে না, যেন আগুন নেই পোড়ানোর, চারদিক স্বজনহীন, প্রজাতিও হারিয়ে গেছে অমল আধারে, ধাত্রীও নেই, ধারকও না, দেবতাহীন শূন্য স্তব্ধ মন্দির, জাগরণহীন নির্ঘুম চৈতন্যে কেবল অবসাদ। তবু রাত্রি নয়, দিন নয়, অন্ধকার নয়, আলো নয়, মরাও যেন অমরাবর্জিত, অলক্ষ্যের শ্বাস জেগে থাকে তবু মাচার মতো একটা পরিস্থিতি মাত্র। কোথাও ক্ষীণ বাতাস বইছে না, একটা দুটো ফুল, পাতা, পাখি, অথবা এরকম কোনো অনুভব। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়, ভোরের আলোর মতো স্তব্ধ বিস্ময়। তবু জেগে উঠে আবার যে জীবন জয়ে সোপান গড়ে, সভ্যতার বিনষ্টির পরে আবার নতুন করে গড়ে তোলে অনন্ত সময়। এই যে এই কবিতায় একটা ভয়ঙ্কর মৃত্যু পরিস্থিতির মধ্যে আমি চেয়েছি কোথাও যদি কোনো আশার চেতনা জাগিয়ে তোলা যায়, এরকম একটি চেষ্টা। আরেকটি কবিতা, এই মানে প্রতিটি জন্মদিন আমাদের কাছে নতুন হয়ে আসে। তো জন্মদিন এলেই আমার সকালবেলায় মনে হয় একটি সুন্দর কবিতা লিখি, অথবা একটি আবার নূতন কোনো প্রবন্ধে হাত দিই, প্রবন্ধের ভেতর দিয়ে যাত্রা করি। আপনারা দেখবেন রবীন্দ্রনাথের আছে প্রায় 25শে বৈশাখ উনি একটি করে সুন্দর কবিতা উপহার দিয়েছেন আমাদেরকে। তো এরকম এবারের জন্মদিনে আমার কাছে একটা কবিতা এসেছিল কয়েক লাইনের। বেদনা দানে ভরেছে দিক বিদিক অগ্নি জ্বালা মেখে, সে ব্যথা ভার বয়েছি অক্লেশে, সে ব্যথা ভার বয়েছি অক্লেশে শান্ত সংযমে, দগ্ধ মেঘে উঠল বেজে অশ্রুমাখা গান, নগর জুড়ে জমেছে যত বিষ সব করেছি পান, আবার আজ মৃত্যু হাতে রক্ত দিন একে এলে যে কাছে, সেও পরম সুখ। তোমাকে নেব বরণ করে দুঃখ দাহে, এসেছো তুমি জন্মদিনে মরণ সাথী মোর, সবার কল্যাণে দাও মুক্তিরূপী আলো, করুণা ঘন তোমাকে করি প্রণাম। এই যে একটি জন্মদিন, কিন্তু সেটা তো ওই রকম এক মহামারীর মধ্যে দিয়ে বয়ে চলেছে। ফলে কীরকম যেন না চাইতেই না জানতেই এর মধ্যে মৃত্যুর ছবি ঢুকে পড়েছে মনে হয়। মৃত্যু যেন তাকে গ্রাস করে ফেলেছে। কিন্তু ওই একই দিনই আমি আরও একটি কবিতা, এই কবিতাটি অনেক সময় কি হয়, এরকম কোনো প্রিয়জন এমন অনুরোধ করেন যাদের অনুরোধ ফেলতে পারা যায় না, তো তখন
এই 10টা-11টার দিকে হঠাৎ করে শুভঙ্কর দাস, আমাদের এক বন্ধু, তরুণ বন্ধু, আমার থেকে অনেক বয়স কম, তিনি অনুরোধ করলেন যে আমার মনোবিতানের জন্য আপনি একটা কবিতা দিন আজকে। তো তখন তক্ষুনি বসে বসে একটি কবিতা আমি লিখি। সেই কবিতাটি অনেকে হয়তো দেখেছেন ফেসবুকের মনোবিতানের পাতায়, তবু আমি সেটা একটু পড়ি। যতদূর বাংলা ভাষা ততদূর প্রসারিত এ স্বদেশ আমার, এত মিষ্টি মায়ের স্নেহ, এত স্নিগ্ধ ডাক জননীর, সবুজ ঘাসের স্বপ্ন, সোনালি রোদের মায়া, নদীর ছলাচ্ছল, মেঘের সঘন প্রেম, পাখি ডাকা ভোর আর সন্ধ্যার নীরব ভাষা, গাছগাছালির দেশে রাত্রি নামে রূপালি আলোয়, যেন কোন রূপকথা জগতের অপরূপ সুর তান। যে চাষি ফসল সুখে মাটিকে শরীরে মাখে, সে আমার প্রপিতামহ। যে মেয়ে নদীর জলে মাছের গন্ধ মেখে জন্ম দেয় নতুন প্রাণের, সে আমার মা। আমি সেই সোদা ঘ্রাণ আষ্টে গন্ধে চিরদিন খুঁজেছি আমার জন্মদাগ, কান পেতে শুনেছি অমৃতবাণী বাংলা ভাষার মন্ত্রে। সেই চিরহিরণ্ময় রোদে বারবার ফিরে আসি জন্মে জন্মে জন্মান্তরে, মৃত্যুর ওপার থেকে আবার তোমাকে তাকি বাংলা আমার। এই কবিতায় এরকম হঠাৎ কখনো কখনো কবিতার সময় আসে, যারা খুব নিয়ন্ত্রিত কবি, যারা তার কবিতা লেখার যে ক্ষমতা, কবিতা লেখার যে কি বলবো মনন, সেই মননকে যারা নিয়ন্ত্রিত করতে পারেন, তাদের কাছে কবিতা অন্যরকমভাবে আসে। আমি একটু সবার বন্ধুদের সঙ্গে একটা বিষয় নিয়ে, একটি কবিতার পরিবর্তনের মুহূর্ত নিয়ে একটু আলোচনা করি। আমি জানি না আমার সঙ্গে যারা আছেন, বোধহয় 6 জন মাত্র আছেন, কিন্তু সেই 6 জন বন্ধুই আমার অত্যন্ত প্রাণের বন্ধু। তাদের সঙ্গেই আলোচনা করি। জীবনানন্দ যে এত বড় কবি, তার থেকেও বড় তিনি ঔপন্যাসিক। জীবনানন্দের উপন্যাসগুলো অদ্ভুত আধুনিক, তার সময়ের অন্য সবাইকে ছাড়িয়ে। জীবনানন্দের একটি উপন্যাস কারুবাসনা, এই উপন্যাসে তিনি আশ্চর্য কবিতা নির্মাণের জগৎ রচনা করে গেছেন। এই যে জীবনানন্দের কবিতা রচনার জগতের কথা বলছি, কেন বলছি না, জীবনানন্দ যে কবিতা লিখেছেন তার সবচেয়ে কম পরিমাণ কবিতা তিনি জীবিতাবস্থায় গ্রন্থাকারে প্রকাশ করেছেন। এবং আরও বিস্ময়কর, এই যে মাত্র কয়েকটি কাব্যগ্রন্থ তিনি তাঁর জীবদ্দশায় প্রকাশ করে গেছেন, সেই কাব্যগ্রন্থের মধ্যে একটি কাব্যগ্রন্থের সঙ্গে আর একটি কাব্যগ্রন্থের দূরত্ব, মানে প্রথম কাব্যগ্রন্থের পর দ্বিতীয় কাব্যগ্রন্থ মনে হয় যেন অনেক এগিয়ে লেখা। মানে যিনি ঝরা পালক পড়েছেন, তারপর ধূসর পাণ্ডুলিপি পড়ে মনে হবে যে এ বোধহয় অন্য কোনো কবি। আবার ধূসর পাণ্ডুলিপির কবিকে বনলতা সেনে চেনা যায় না, আর ঠিক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন লেখা কবি রূপসী বাংলার কবিতা লিখলেন, এও কি সম্ভব? আরও বিস্ময়কর যে এই পর্যন্ত বুদ্ধদেব বসু যেন বুঝতে পেরেছিলেন জীবনানন্দকে, তার কবিতার ভেতর ডুব দিতে পেরেছিলেন। আর ঠিক তারপরেই যখন জীবনানন্দ মহাপৃথিবী বের করলেন, তখন বুদ্ধদেব বসু বলেছেন এক অদ্ভুত অপৃথিবীর কথা, যেন এই অপৃথিবীর গল্প আর বুদ্ধদেব বসু বুঝতে পারেননি। আমি দেখেছি যে একদম মৃত্যুর পরে প্রকাশিত বেলা অবেলা কালবেলা
যেটিকে তিনি গ্রন্থাকারে সাজিয়ে গেছিলেন, সেই বেলা কালবেলার কবিতা যে জীবনানন্দের লেখা, এটা ভাবতেই কষ্ট হয়। এতখানি তিনি এগিয়ে গেছেন। আবারও এই যে কবিতা রচনায় তিনি বারবার নিজেকে ভেঙেছেন, ভাঙচুর করেছেন, বিস্মিত হতে হয় যে এই কাব্যগ্রন্থেরগুলো সময়কাল ভাবতে গেলে ওলট পালট লাগে। অথচ ধূসর পাণ্ডুলিপির কবি কী করে বনলতা সেন লিখলেন, বনলতা সেনের কবি কী করে বেলা কালবেলা লিখলেন। জীবনানন্দ নিজেই তার কিছু সূত্র ধরিয়ে দিয়েছেন। তার কবিতার জগতের এই কবিতা কাব্যগ্রন্থেরগুলোর কিছু সূত্র যেন ধরতে পারবেন যদি আপনারা কারুবাসনা এই উপন্যাসটি পড়েন। আপনারা এতদিনে সবাই পড়ে ফেলেছেন যে জীবনানন্দ তাঁর জীবনের একটি সময়ে ইংরেজিতে MA পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে পড়তে সিটি কলেজে অধ্যাপনা নিয়েছিলেন, এবং সিটি কলেজ থেকে তাকে বহিষ্কৃত হতে হলো খুবই সামান্য কারণে। সেটা হলো সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সিটি কলেজ ব্রাহ্মণ ট্রাস্টি কলেজ। এই তথ্যটি অনেকেই ভুল জানেন এবং দুঃখ লাগে, কষ্ট হয় যে অনেক সাহিত্য চর্চা করা মানুষই, সব শ্রেণীর মানুষ, সাহিত্য চর্চা করা মানুষ, তারা এই তথ্যটা অনেকেই ভুল জানেন। অনেকেই এখনও বলেন জীবনানন্দ অশ্লীল কবিতা লেখার অপরাধে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কিন্তু না, ব্রাহ্মণ ট্রাস্টি কলেজে সেই সময় সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটি সমস্যা তৈরি হয়। সেই সমস্যায় জীবনানন্দ যারা পুজো চেয়েছিলেন সেই হিন্দু ছেলেদের পক্ষে ছিলেন, এবং শুধু এই জন্যই অনেক ছেলেকে বহিষ্কার করা হয়। সিটি কলেজের ছাত্র সংখ্যা কমতে থাকে, তখন নিচের দিকের যে অধ্যাপকদের ছেটে ফেলা হয় তার মধ্যে জীবনানন্দ অন্যজন। তারপর তিনি বাগেরহাট কলেজে অধ্যাপনা করেন এবং দিল্লির রামজস কলেজে চলে যান। এই দিল্লির রামজস কলেজ থেকে যখন তিনি বিয়ের জন্য বরিশালে ফিরে আসেন, সেই বরিশালে ফিরে আসার পর আর তিনি রামজস কলেজে ফিরে যাননি। এই বরিশালে বেশ কয়েক বছর তিনি চাকুরিহীন ছিলেন। বাবা বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষক ছিলেন, সত্যানন্দ দাস। বাবার টাকায় তার জীবন চলত, সংসার চলত, এবং তিনি যে মেয়েকে বিয়ে করেছিলেন, অভিজাত বাড়ির মেয়ে লাবণ্য দাশগুপ্ত, তিনি চাইতেন না জীবনানন্দ থাকুন। অথচ জীবনানন্দের অদ্ভুত একটা ভালোবাসা ছিল বরিশালের প্রতি। বরিশালের নদী, মাঠ, ক্ষেত, প্রান্তর, অপূর্ব সৌন্দর্য খচিত নিসর্গ প্রকৃতি। কিন্তু তাকে প্রতিনিয়ত তাগাদা দেওয়া হতো কলকাতা শহরে গিয়ে একটা চাকরি নেওয়ার জন্য। আর যে কলকাতা শহরে তিনি এখানে পড়তে এসেছিলেন, সেই কলকাতা শহরের ভয়ঙ্কর স্মৃতি দগদগে হয়ে আছে জীবনানন্দের মধ্যে। এবং সেই স্মৃতি যেন একজন সুস্থ মানুষকে সুস্থ মানুষ মানে যিনি প্রকৃতির অপূর্ব শুশ্রূষা থেকে উঠে এসেছেন, তার কাছে কলকাতা মহানগরী তখন এক অদ্ভুত অবসাদের নগরীর মতো ছিল। ওই কারুবাসনা উপন্যাসে জীবনানন্দ এই সময়টিকে খুব সুন্দর, অদ্ভুত তুলে ধরেছেন। একটি বেকার, কোনো কাজহীন, হাতে অর্থহীন একটি পুরুষ, যে তার স্ত্রীর কাছ থেকে প্রত্যাখ্যান পাচ্ছেন। একটিমাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে, মঞ্জুশ্রী, এবং সেই কন্যা সন্তানকে নিয়ে কাটানো সময়, সেই সময়ের অবসাদ, এবং একমাত্র বাবা আশ্রয়, তার চিন্তার আশ্রয় একমাত্র বাবা। জীবনানন্দের অন্য কাকারা খুব বড় বড় পোস্টে চাকরি করতেন, তাদের কাছেও তিনি চাকরির জন্য বলেছেন। এমনকি ওই যে ছাতার যে বেতের ব্যাট, সেই ব্যাট আমদানির কথা ভেবেছেন একসময় ভেবেছেন যে ইন্স্যুরেন্সের যদি এজেন্সি করেও কিছু টাকা রোজগার করা যায়। নানান রকম চাকরির কথা ভেবেছেন,
দক্ষিণ ভারতে চলে গিয়ে যদি কোথাও কোনোভাবে কোনো চাকরি পাওয়া যায় এরকম চেষ্টাও করেছেন। সেই জীবনানন্দ বাবার সঙ্গে কথা প্রসঙ্গে লিখেছেন যে বাবা বলেছে যে তুমি কি করতে, সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলেছেন কলকাতা শহরের। আমি আপনাদের অনুরোধ করব, জীবনানন্দের একটি ছোট্ট লেখা, আমরা জানি না সেটি গল্প কি উপন্যাস, জীবনানন্দের লেখার এরকম ভাগ করা খুবই কষ্টকর। নিরুপম যাত্রা। নিরুপম যাত্রায় একটি মেষে বসবাসকারী একটি মানুষের আসন্ন মৃত্যুর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তো এই অবসাদের হাত থেকে মুক্তির পথ হিসেবে সেখানে ওই কারুবাসনা উপন্যাসের নায়ক হেম তার বাবাকে বলেছেন যে এই অবসাদের হাত থেকে আমি মুক্তি পেয়ে আমি এক নবপর্যায়ের কবিতা লিখে যাব। এই যে অবসাদ থেকে নবপর্যায়ের কবিতা লেখা যায়, আমার মনে আসছে যে রবীন্দ্রনাথ তার ভয়ঙ্কর শোকের থেকে একটা মৃত্যু শিলাইদহ থেকে চলে এলেন, যে শিলাইদহে তিনি স্থায়ী বসবাস গাড়তে চেয়েছিলেন, বসবাস করতে চেয়েছিলেন। প্রিয়তম পত্নীর ক্ষয় রোগের জন্য চলে এলেন, স্ত্রী মারা গেলেন। স্ত্রী মারা যাওয়ার পর তার কন্যা এবং তার প্রিয়তম পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হলো। সমীন্দ্রনাথের সেই অদ্ভুত মৃত্যু অন্য কখনো আলোচনা করব, কিন্তু সেই মৃত্যুর পর তিনি শান্তিনিকেতন ফিরে এলেন অস্থির। শান্তিনিকেতনের দায়িত্ব অন্যদের উপর চাপিয়ে তিনি চলে এলেন জোড়াসাঁকোয়। জোড়াসাঁকোয় অস্থির মস্তিষ্কে থাকতে পারলেন না, তিনি আবারও চলে এলেন শিলাইদহে। শিলাইদহে কী রকম কাটছিল কবির দিন। সেই ভয়ঙ্কর দিনের যে স্মৃতি তিনি আমাদের উপহার দিয়েছেন তা অদ্ভুত। তিনি লিখলেন এই পুত্রশোকের মধ্যে, অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে, অন্তরতর হে, নির্মল করো, সুন্দর করো, উজ্জ্বল করো হে। এটাও তো একটা অবসাদ। অবসাদ থেকে এরকম অসামান্য কবিতা বেরিয়ে আসে। আর সেই জীবনানন্দ যিনি রবীন্দ্রনাথকে বোঝাতে চেয়েছিলেন একটি পত্র বিতর্কে তাঁর কবিতা প্রসঙ্গে, রবীন্দ্রনাথ বলেছিলেন যন্ত্রণা ও অশান্তির থেকে কোনো মহৎ কবিতা জেগে ওঠে না। জীবনানন্দ বলেছিলেন যে যন্ত্রণা ও অশান্তির থেকে মহৎ কবিতা যে গড়ে ওঠে তার উদাহরণ জীবনানন্দ ওই চিঠিতেই লিখেছিলেন রবীন্দ্রসঙ্গীতকে ভেঙে। আর দেখিয়েছিলেন বিশ্বের একজন মহৎ মানুষ জোহান ভোল্ফগাং গোয়েটে, সেই গোয়েটের অনেক কাহিনী ভেঙে এবং দান্তে, আলিঘিরেই দান্তের কমেদিয়া, আমরা যেটাকে ইংরেজি অনুবাদে ডিভাইন কমেডি বলি, সেই কমেদিয়ার কাহিনী ভেঙে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে সেখানে তো কমেদিয়ায় তো যন্ত্রণা থেকে শান্তির দিকে যাত্রা আছে। আমরা জানি দান্তের কমেদিয়ার ইনফার্নো মানে নরক, পুর্গাতোরিও মানে মর্ত থেকে পারাদিজো স্বর্গে যাত্রার কাহিনী, এবং সেই স্বর্গের পথে দিব্যরথবাহিকা, তাতে সেই জ্যোতির্ময়ী দান্তের প্রিয় প্রণয়িনী বিয়াত্রিচে, সেই বিয়াত্রিচে আলোকবর্তিকার মতো তাকে পথ দেখিয়েছিলেন। এই যে যন্ত্রণা অবসাদের মধ্যে থেকে অপূর্ব কবিতা জেগে ওঠা, এটা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে, কিন্তু তবুও এই সবই সত্যি। আমি এবার ওই একটি কবিতা পড়ার চেষ্টা করি, দেখি যে ওই কবিতাটা পাই কিনা। হ্যাঁ, পেয়েছি। আমি আবারও এই সময় জীবনানন্দের কারুবাসনাকে নিজের মতো করে আবার মানে কারুবাসনার ভাবনাকে একটি প্রবন্ধে আনার চেষ্টা করছি। আর সেই কাজ করতে গিয়ে একটি কবিতা উঠে এলো, কবির মতন ভেবে। এই সবুজ ভোরের আভায়
কারু বাসনার মতো জেগে ওঠে জীবনানন্দ কীরকম চাপা পড়া পৃথিবীর আর্তনাদের থেকে বেরিয়ে আসা অনুভব তারা। অন্ধকারের বেদনাও যেরকম সঙ্গীহীনের বিপন্নতা নিয়ে ফিরে আসে আলো মেঘের দিকে, সেইখানে আমলকি গাছের ছায়ায় চিরতর শুশ্রূষার একটি আলোর রেখা নারীর হৃদয়ের তলে নেচে ওঠে ফের হারালো গা। ধানসিঁড়ির স্রোতে যে সৃজন ক্রমমানবিক অভিসারে, তবু তাকে পেতেছে কবি ও যুবক শীতলক্ষার দিকে হেঁটে যায়। ফের জলপাইহাটি থেকে পৃথিবীর মিরুজিন নদীর কিনার ভরে জমে ওঠে পরিচিত রমণীর সব। স্বাধীনতা, দেশভাগ, জাতিদাঙ্গায় এরকমই ফসল। অসফল সংসারের ব্যবহারে হায় সূর্য নক্ষত্র নারীর কথা ভেবে তবু ট্রামের চাকায় মৃত্যু ডেকে নেয় তাকে। এটা পৃথিবীতে বিস্ময় হয়ে থেকে গেল যে কলকাতার ট্রামের মতো এত ধীর গতির যানে একমাত্র পৃথিবীতে জীবনানন্দের মৃত্যু হলো। আমি একটি প্রবন্ধে লিখেছিলাম জীবনানন্দের এই মৃত্যু যেন কোথাও একটা অদ্ভুত আয়রনি, যে কলকাতার রাস্তার ট্রাম লাইন এবং মাথার উপর তার, ট্রাম লাইনের যে তার, সেই তার এবং ট্রাম লাইন এইগুলোকে নিয়ে তিনি সর্পিনী কলকাতার কথা ভেবেছিলেন। সেই সর্পিনী কলকাতা যেন গিলে খেল জীবনানন্দকে। কোথাও কেউ কেউ আবার তার আত্মহত্যার ভাবনা এনেছেন। এটা ঘটনা, জীবনানন্দ এতই নিমগ্ন থাকতেন নিজের মধ্যে যে এটাও অসম্ভব নয়। আমার মনে হয় বন্ধুরা যদি লিটারারি নোটস, জীবনানন্দ তার এই সমস্ত চিন্তা ভাবনাকে অদ্ভুতভাবে লিখে গেছেন লিটারারি নোটসের মধ্যে, সেগুলো পড়ে দেখেন তাহলে হয়তো কোথাও কিছু কিছু চিন্তাসূত্র পাওয়া যায় তাঁর সাহিত্যের, তাঁর কাব্যের। আমরা যারা কবিতা লিখতে চেষ্টা করি তাদের কাছে হয়তো এই প্রয়াস একটা কোনো সদর্থক দিকের হয়ে উঠতে পারে। আমি আমার অনেক প্রথম দিককার একদম প্রথমের কাব্যগ্রন্থ তার দু একটি কবিতার মধ্যে নিয়ে যাই। প্রথম কবিতা আর এক বিভঙ্গের নৈশব্দে কাব্যগ্রন্থের একটি কবিতা। গভীর জলপ্রপাত থেকে শব্দ ভেসে আসে, সেই শব্দ ক্রমশ আকাশের মতো প্রসারিত হলে এক একটি সাদা পায়রা জন্ম নেয় শান্তির প্রতিশ্রুতির মতো। গোপন খাপের মতো প্রতিশ্রুতিগুলি ঢেকে রাখে মুখ, আর সেই ঝকঝকে ধারালো তলোয়ার যা কেবল তামসের কবিতা লেখে, সেখানে গভীর খাপ, গহন মৃত্যুর রঙে কালো। ক্রমশ নেমে যেতে যেতে আমি একটা খাদের নিচে এসে দাঁড়িয়েছি। ক্রমশ নেমে যেতে যেতে আমি একটা খাদের নিচে এসে দাঁড়িয়েছি, আর এখানে আকাশটা স্যাঁতসেঁতে। আমি আজকাল স্বপ্ন দেখি, গলা পচা, গালা পিচ আর গুঞ্চটের। কখনো কখনো অদ্ভুত ঝাঁঝালো গন্ধ নাকে লাগে, গরম বাল্ব পিটুনিনের। মাঝে মাঝে গভীর রাতে আমার প্রপিতামহ হামাগুড়ি দিয়ে আমার মাথার কাছে এসে ফিস ফিস করেন, ভাই ওঠ, উপরে ওঠ। আমি নতজানু হই, অন্ধকার খাপ টুকরে কেঁদে ওঠে। আমি প্রণত হয়ে নত হতে গিয়ে দেখি সম্মুখের দেবতা যিনি, তাঁর দেহে আমারই মতন তাপ উত্তাপ, ভালোবাসা, প্রদাহের জ্বালা।
সর্বস্ব পাপেই ভরা, অহংকার অভিমান আমারই মতন। একমন দেহে তুমি বেঁচে আছো বলে যেই প্রণত হয়েছি, দেখি চারিদিকে ক্ষমাহীন সুনীল আকাশ, নীল শূন্যে উধাও, দিগন্ত প্রসারী মাঠ, হা হা ধুধু রৌদ্রে চরাচর জন্ম নেয়, মৃত্যুর স্থিতি সব জাগর চৈতন্যের সমারোহ। আমি অনিমিষে দেখি আমারই সমস্ত খ্যাতি একাকার আজ শুধু তোমার শরীরে। ডুবো পাহাড় যেই দিকে বেঁকে গেছে, সেখানে প্রণত আমার পিতামহ দাঁড়িয়ে একাকী। আমরা এখন শুধু বিপর্যস্ত। এতল বেতল ঢেউয়ে হতাশাই এনে দেয়। চোরাগুপ্তা আঘাত এড়িয়ে প্রতিদিন তীক্ষ্ণ চলা চাই, মুখ থুবড়ে পড়ে থাকি। ডুবো পাহাড় আমাকে বিদ্রুপ করে আশ্রয় দেয়। ওইখানে পিতামহ দাঁড়িয়ে আছেন প্রণত ভঙ্গিতে। এক একটা কবিতার মুহূর্ত সরে গেলে সেই মুহূর্ত আর আসে না। আবার অনেক পরে সেই অনুভূতি যখন আবার কবিতায় ফিরে আসে, সেই কবিতাটা আবার কীরকম বদলে যায় যেন। সমাধি শুনছেন আমি দেখতে পাচ্ছি সমাধি শুনছেন। আমি জানি না সমাধির উপযোগী হয়ে উঠছে কিনা। তো এই যে রূপান্তর, এটা মানে একজন কবি যেন গোটা জীবন ধরে একটাই মহাকবিতা লিখে চলেছেন। এমনকি রবীন্দ্রনাথের সমস্ত কবিতাও, যে বিশাল কবিতার একটি বিস্তৃত পরিসর গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথও সারা জীবন ধরে একটা কবিতাই যেন লিখে চলেছেন। সমস্ত কবিতাই রবীন্দ্রনাথের জীবন, সমগ্র জীবনের কাহিনী। কীরকম করে এই কথাগুলো বলছি? এই এখন আমরা যখন এই পোস্ট মডার্ন যুগে বাস করছি, তখন একটি শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, সেটি হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। আসলে এই অন্তর্বয়ান, এই যে কবিতার অন্তর্বয়ানের ভেতর ঝাঁপ দেওয়া, আপনারাও যে কেউ ঝাঁপ দিতে পারেন, তাহলে দেখবেন রবীন্দ্রনাথের অনেক প্রথম দিকের লেখা একটি কবিতা অনেক পরের লেখা একটি কবিতায় সুর দুটোকে কেন কীরকমভাবে যেন মিলিয়ে নেওয়া যাচ্ছে। এবং আমার এই মুহূর্তে মনে এলো, আপনারা যারা কবিতা লেখেন সেই সব বন্ধুদের জন্য বলি, এমনকি একজন কবির ভাবনার সঙ্গে আরেকজন কবির ভাবনারও কি অদ্ভুত মিল আছে। তাহলে সব কবিরা মিলে যেন একটা দীর্ঘ পথ তৈরি করেছেন। জীবনানন্দ যখন লেখেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, তখন একক জীবনানন্দের সেই পথ তো নয়, দীর্ঘ মানব সভ্যতার প্রসারিত সেই পথ। আমার কাছে অদ্ভুত লেগেছে যে দেখুন, এইবার আমি রবীন্দ্রনাথের, আপনাদের খুব পরিচিত বলাকা কাব্যগ্রন্থের যে কোনো কবিতার সুর এবার মাথার মধ্যে আনুন, যে কোনো কবিতার সুর। হে হংস বলাকা, ঝঞ্ঝামত রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দে রক্ত হাসে। শব্দগুলো নয়, এই কবিতার মধ্যে যে একটা সুর আছে, একটা রিদম আছে, একটি ছন্দ, এই ছন্দের দিকে মন দিন। নাই সে তো নাই, প্রিয়াতার বুধিল না পথ, ছাড়ি দিল সমুদ্র পর্বত। এই সুরটাকে ধরার চেষ্টা করুন। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিল পাখা। এই যে সুর, এই সুরটাকে ধরার চেষ্টা করুন। এই পর্যায়ের বলাকার কাব্যের এই সুরটাকে, নাই সে তো নাই, প্রিয়াতার বুধিল না পথ, ছাড়ি দিল সমুদ্র পর্বত, এই যে সুর, দেখুন এই সুর তার পরের যুগে রবীন্দ্র বিরোধী একজন কবি, আমরা বলছি রবীন্দ্র বিরোধী কবি, রবীন্দ্র যুগের পরের যুগের কবি, যে কবি আমরা বলছি সম্পূর্ণ অন্য এক রবীন্দ্রনাথের বিপরীত পৃথিবীর কবিতা লিখেছেন, সেই কবির কবিতায় দেখুন একদম অদ্ভুত
একটা অন্য কবিতা, কিন্তু তার মধ্যে এই একই সুরটা আবারও ধরিয়ে দিই, ধরে রাখুন। নাই সে পথিক নাই, প্রিয়াতারে রুদিল না পথ, ছাড়ি দিল সমুদ্র পর্বত, হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাকা, রাশি রাশি আনন্দের অট্টাসে বিস্ময়ের শিহরণ তরঙ্গিয়া চলিল আকাশে, উঠিল সে শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। এই যে সুর, এই সুর একটি সম্পূর্ণ অন্য কবিতা, জীবনানন্দের লেখা। জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত 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 করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। দেখুন, অদ্ভুতভাবে দুটো কবিতার সুর একই, অথচ ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে কবিতা দুটো কি অদ্ভুত বিপরীত মেরুর। আসলে এই যে একজন কবি গোটা জীবন ধরে যে কবিতা লিখছেন, সেই কবিতার মধ্যে তার সমস্ত পরিবর্তন সত্ত্বেও অদ্ভুত এক সঙ্গতি। ওই যে ঝরাপালকের কবিকে, যে ঝরাপালকের কবিকে, যে ধূসর পাণ্ডুলিপির কবিকে জীবনানন্দ লিখেছেন, সেই কবি বনলতা সেন লিখেছেন। সেই কবিকে বুদ্ধদেব বসু চিনতে পারছেন না, ঠিক আবার তিনি যখন মহাপৃথিবী লিখছেন। সেই কবিকে কোনোভাবেই চেনা যায় না যখন তিনি আবার বেলা বেলা কালবেলার কবিতা লিখেন। কিন্তু অদ্ভুত, ওই কবিতার অন্তর্বয়নের ভেতর, তার ইন্টারটেক্সচুয়ালিটির বিশ্লেষণে কোথাও না কোথাও সেরকম কিছু সুর, কিছু শব্দ, কিছু ভাবনার অদ্ভুত মিল থেকে যায়। আমি আমার যে কবিতাগুলো এইমাত্র পড়েছিলাম, সেই কবিতাগুলো 1996 সালের লেখা, 95, 96 এরকম সময়ের লেখা। তখনও আমি কোনো চাকরি পাইনি, কলেজে অধ্যাপনার জন্য হন্য হয়ে ঘুরছি, আরও নানান রকম চাকরির চেষ্টা করেছিলাম। কিন্তু ওই সুর অনেক পরের লেখা কোনো কোনো কবিতায় অন্য রূপে ফিরে এসেছে যেন, এবং সেই ছবি ওই যে প্রপিতামহ এবং প্রপিতামহের ভেতর দিয়ে প্রতিদিন জীবন সংগ্রামে ধ্বস্ত একজন খুঁজে বেড়াচ্ছেন কোনো অদৃশ্য ঈশ্বরকে। আমার এখনের লেখা একটি কবিতা, অদ্ভুতভাবে সেই অন্বেষণ কী করে যে মিলে গেল জানি না। সেই আলো রজতাভ নামে আমার একটি কাব্যগ্রন্থ 2020-তে বেরিয়েছে। 1996-এর একটি কাব্যগ্রন্থ, আরেক বিভঙ্গের নৈঃশব্দে। আমার আজ মনে করছে খুব আমার প্রিয় কবি, আমার অধ্যাপক প্রতিম বন্ধু, আমার অভিভাবক প্রতিম সঙ্গী কবি বিতোষক ভট্টাচার্যের কথা, যিনি আমার ওই প্রথম কবিতাগুলো সযত্নে স্নেহে নির্বাচন করে দিয়েছিলেন। তিনি আজ নেই, কিন্তু আমার এই কাব্যগ্রন্থের একটি কবিতা, সেই আলো রজতাভ, সেই থেকে আমি অন্ধকার খুঁড়ে দেখি। আমার দু চোখে শুধু কর্মহীন জমে ওঠে ক্ষয়। তোমাকে না জেনে এতকাল অযত্নে গড়েছি অবিশ্বাস, তবু এই অন্বেষণ অন্তহীন। অন্ধকার হাতড়ে আরোই গভীরে গিয়ে দেখি যত তৃষ্ণারা নিয়ে চলে সঙ্গে করে তমসার তীরে,
আকণ্ঠ বিষের স্বাদে ভরে ওঠে প্রাণ, অসহ্যের কৃতকর্ম ঢেকে দেয় সব তৃপ্তি। এতকাল যা গড়েছি সেসব মিথ্যার বোঝা, তখন অনন্ত এক শূন্যতায় ডুবে ভেসে ক্রমে স্থির হতে গিয়ে দেখি কেবল শূন্যেই, সব শেষ নয়। আঁধার গভীর হলে প্রসারিত তমিশ্রায় ক্রমে জাগে, তখন সে অপরূপ কৃষ্ণমেঘ রক্তিম রূপের ধীরে ধীরে স্থির বিন্দুতে স্থাপিত হলে হিরণ্ময় সেই আলো রজতাভ গড়ে তুলে অপার বিস্ময়। এই যে অনেক কাল পরে বিশ্বাসের ভিত্তিভূমি সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু কোথাও কি সেই চিন্তা একদম মুছে গেছে? যেন স্পর্শ রেখে গেছে। এই পর্যায়ের অন্যরকমের আরেকটি কবিতা, কবিতার নাম ভালোবাসি। সমসাময়িক অনেকের প্রসঙ্গ আছে এই কবিতায়, কিন্তু তাদের প্রত্যেকের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছি। এখানে কোনো বানানো গল্প নেই। এবং আমাকে কিছু সৎ কবি, মানে কিছু বিখ্যাত কবি বলেছিলেন যে, এবং বলেই ফেলি, বিতসুখ বলেছিলেন যে সৎ না হলে কবিতা লিখে কোনোদিন টেকা যায় না। এই কবিতায় অনেকের মনে হতে পারে, এই কথাটা বললাম এই জন্য, অনেকের মনে হতে পারে যে এখানে যে সমস্ত নাম ব্যবহার করেছি, যাদের দেখেছি দাবি করছি, সেটা অনেকের কাছে মনে হতে পারে মিথ্যা। কিন্তু এই কবিতার একজনও ব্যক্তিত্বের নাম নেই যাকে আমি দেখিনি। আর যার কথা 2500 বছর আগের যে নাম আসবে নিশ্চয়ই তাকে আমি দেখেছি দাবি করব না। তো কবিতার নাম ভালোবাসি, এই একই সেই আলো রজতাভ কাব্যগ্রন্থের একটি কবিতা। অনেক কথার স্মৃতি কবিতার মতো, এক একটা দেহলি স্বর্গের, যেখানে হঠাৎ দেখা একদিন জয়ের সঙ্গে। তারও আগে একবার গুন্টার গ্রাসকে দেখেছি আর্টসে করে। তিনি স্ত্রী আনাকে সঙ্গে নিয়ে নিজের গ্রাফিক্স চিনিয়েছিলেন ডি18 উপন্যাসের চরিত্রের মতো। আমার সামনে অন্নদা শঙ্কর, গোপাল মণ্ডলের ভাস্কর্যের থেকে আমি চলে গেছি কিলিয়ান আইরেসে অবলীলাক্রমে। শিবনারায়ণের সঙ্গে দেখা একবারই। শান্তিনিকেতন থেকে সেবার নিমাই সাধন বসু আমাদের বাড়িতে এলেন। বাবা নেই, বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। অমিত্রসূদন কিংবা বিতোষক, সুধেন্দু মল্লিক, সুনীল কিংবা সমরেশ, নির্মাল্যই বলেছিল, দেখবেন আমি এদের থেকেও বড় হব। বিমল মুখার্জির ক্লাসে প্রথম চিনেছি অ্যারিস্টটলের গ্রিক। অমিতাভ পরে বললেন, অ্যাথেন্সের পাথরের চাতালে বিকেলের ম্রিয়মান আলোয় প্লেটো কীরকম তাঁর প্রিয় ছাত্রদের পড়াতেন। গুন্টার গ্রাসের সঙ্গে আনার, নির্মাল্যের সঙ্গে আমার, রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার, রিলকের দিয়তিমা কিংবা বিতোষক, অমিতাভ আমি, অথবা সুনীল শক্তি, বড় ছোট প্রেম সৌজন্য ভেঙে আজ মনে পড়ে রবীন্দ্রনাথের চিঠিতে লেখা আছে, প্রকাব্যর জন্য বাংলায় ভালোবাসি। এই পর্যায়ের আরেকটি কবিতা, উত্তর চেতনা আন্দোলনের সঙ্গে আমি জড়িয়ে গেছি। আমার একটি গদ্যগ্রন্থের নাম পোস্ট মডার্নিজম ও বাংলা কবিতায় উত্তরাধুনিক চেতনা, এবং পরে তা আরও প্রসারিত হয়। উত্তর আধুনিক চেতনা নিয়ে যে সমস্ত চিন্তাবিদরা এই বাংলায় আছেন তাদের সঙ্গে একাধিকবার চিন্তার বিনিময় ঘটেছে। তো এই বিষয়ে যিনি আমার কাছে সবচেয়ে কাছের মানুষ, তিনি অমিতাভ গুপ্ত। তাকে নিয়ে লেখা কবিতার শিরোনাম উত্তর চেতনা। তোমার সঙ্গে আমার বয়সের ফারাক যত বেশি,
সখ্যের নৈকট্য তারও বেশি গভীরে। তুমি উত্তর আধুনিক, আধুনিকের প্রতি লোভ ছিল আমার দুর্নিবার। বনলতার কবিকে ভালোবেসে নেশায় বিদূষক চিনিয়েছিল শব্দকে নিয়ে যখন ইচ্ছে লাং থেকে পারলে ঘুরিয়ে নেওয়া যায়। গ্রাম থেকে শহর হয়ে আমার নাগরিক কৌটিল্য মুছে ফেলা যায়। আর তুমি শহর দিয়ে গ্রামকে কিনলে, প্রত্নতত্ত্বের উৎখনন থেকে তুলে আনলে বিম্বেটকার হয়ে মেদিনীপুরের লালজল গুহাচিত্র। বানগড় থেকে দিব্যকের স্মৃতিস্তম্ভ মেলে ধরেছে তোমার ভাবনাকে। আর সেই চেতনায় চিটাগাংয়ের জিল্লুর থেকে বিশ্বনাথের বালুরঘাটে নিয়ে চললে আমাদের উত্তরাধুনিক এখন আরও প্রসারিত সাহিত্য, শিল্প ও সংস্কৃতির উত্তর চেতনায়। কবিতাটি খুবই ব্যক্তিগত, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে আপনাদের যে আমি এখন মেদিনীপুরের তমলুক শহর থেকে 16 কিলোমিটার দূরে একটি গ্রামের মধ্যে বসে কবিতা পড়ছি। এবং এই মেদিনীপুরেই একটি বিস্ময়কর জায়গা আছে, হয়তো অনেকে জানেন, কিন্তু যদি অনেকে না জানেন তাদের জন্যই বলা। সেটি হচ্ছে আমরা বাইসনকে দেখেছি, বাইসন গুহাচিত্র নিয়ে অনেক গর্ব করি। অনেক দূরের গুহাচিত্র, কিন্তু মেদিনীপুরে গুহা মানবের একটি গুহাচিত্র আছে। এই লালজল বেলপাহাড়ির থেকে একটু দূরে। এখন লালজল গুহা পর্যন্ত গাড়ি চলে যায়, 4 হুইলার চলে যায়, আপনারা সহজেই যেতে পারবেন। আমরা প্রথম যখন পশ্চিম মেদিনীপুর হেরিটেজ কমিটি সরকারি লোকজনকে নিয়ে যাই, তখন বেলপাহাড়ি থেকে কিছুটা যাওয়ার পর আমাদের গাড়ি রাস্তার পাশে রেখে 4 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে যেতে হয়েছিল। একদিকে দেবলোক পর্বত আর অন্যদিকে সিংলহর পর্বত। সেই দুটি পর্বতের মাঝের খুবই সংকীর্ণ গিরিপথের মধ্যে দিয়ে হেঁটে আমরা লালজল গুহাচিত্র দেখতে ছুটে গেছিলাম। কিন্তু এখন তারপর আমাদের সেই পরিক্রমার পর আমরা যে রিপোর্ট পেশ করি, তারপর থেকে সরকার ওই জায়গায় 4 হুইলার একদম লালজল গুহা পর্যন্ত যাওয়ার মতো রাস্তা করে দিয়েছেন, ধন্যবাদ তাদের। তো আমি এই লালজল গুহাচিত্রের কথা আমাকে অমিতাভ গুপ্তই প্রথম জানিয়েছিলেন। আর দিব্যকের স্মৃতিস্তম্ভ, যিনি প্রথম পাল যুগে বিদ্রোহ করেছিলেন, দলিত জীবন থেকে উঠে এসেছিলেন, কৈবর্ত বিদ্রোহ করেছিলেন, তিনি দিব্য। আর এই সমস্ত উত্তর চেতনার ভাবনা নিয়ে আমরা বিশ্বনাথ লাহার বালুরঘাটে যে সেমিনার করেছিলাম, একদম আন্তর্জাতিক মানের সেমিনার। সেখানে চট্টগ্রাম থেকে জিল্লুর রহমান, বিখ্যাত কবি জিল্লুর রহমান এসেছিলেন, আমেরিকা থেকে এসেছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন। আসলে এই সমস্ত চেতনাগুলো এসব কবিতার মধ্যে অদ্ভুত থেকে যায়। আমার কাছে কবিতা এরকমই করে উঠে আসে। আমি আরেকটি এরকম কবিতা পড়ি, যে কবিতার ভেতর ওই কোনো স্থানে গিয়েছি, সেই জায়গা সুন্দরভাবে ফুটে এসেছে কবিতার মধ্যে। এরকম একটি কবিতা, আমি এবার পড়ছি। সেটি হচ্ছে আমার বাংলাদেশ থেকে একটি বেরিয়েছিল, ধানমন্ডির মেয়ে নামে কবিতা। সেই ধানমন্ডির মেয়ে কাব্যগ্রন্থের
একটি কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আমার খুব বয়স্ক বন্ধু কবি অমৃত মাইতি, তার সঙ্গে যখন প্রথমবার ঢাকা যাই এবং সরকারি অনুষ্ঠানেই গিয়ে সরকারি আবাসনে আমরা উঠেছিলাম এবং ওখানকার সরকারি সৌজন্য পেয়েছিলাম। আর সেই দীর্ঘকালের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে আমি এতটাই মোহিত হয়েছিলাম যে তার পরের বছর যখন আবার ঢাকা যাই তখন মোহাম্মদ নুরুল হুদা, ওদেশের বিখ্যাত কবি, সেই কবির সহায়তায় অমৃতদার সৌজন্যে আমি ওখান থেকে যে কাব্যগ্রন্থ বের করি ধানমন্ডির মেয়ে, সেই কাব্যগ্রন্থের কবিতায় ওই প্রথম দেখার উচ্ছ্বাস যেভাবে ফুটে উঠেছে অনেকের স্মৃতিকে তাড়িত করতে পারে। কবিতার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আবার ঢাকা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক যুগ পেরিয়ে গেল, অনেক সময়, আর আমিও নিঃশব্দে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত বসন্ত কেবিনে এসে দাঁড়ালাম। এইখানে অন্ধ ছায়ার ভেতর হঠাৎ অপরিচিত যুবক যুবতীদের একালের কলরবের থেকে বুদ্ধদেব বসু প্রগতির প্রথম সংখ্যার মিটিং শুরু করলেন। পাশে বসে নিপাট ভদ্রলোক অজিত দত্ত। আমি পাশ কেটে চলে যাচ্ছিলাম। জগন্নাথ হল উন্মোচিত হবে, কখন রবি ঠাকুর এসে সবার মধ্যে গান ধরলেন, তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়। এই শীতের শেষে পাতা ঝরার গান শুরু হয়েছে বৃক্ষের শাখায় শাখায়। অনেক পুরনো পুঁথির গন্ধ ভেসে আসছে। ডান দিকে প্রাচীরের গায়ে সমাধি থেকে উঠে এসে নজরুল তাঁর বসন্তের গান গাইলেন, মৈত্রীর গজল। এক ঝলক মিষ্টি বাতাসে বিংশ শতকের বিশ্ববিদ্যালয়ে জেগে উঠল আবার। এখানেই আমরা জাতীয় কবিতা উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমন্ত্রিত হই কবিতা পাঠের জন্য। সারা পৃথিবীর বিভিন্ন কবিরা এসেছেন। আর 21শে ফেব্রুয়ারি আমি প্রথম যে কবিতা পড়েছিলাম জন্মান্তরিতা, যেখানে অনেকবার জন্মের কথা বলেছি যেন সেই তাম্রলিপ্ত থেকে আজ পর্যন্ত, সেখানে 21শে ফেব্রুয়ারি উচ্চারিত হয়েছিল। কিন্তু 21শে ফেব্রুয়ারি ঠিক কিভাবে উঠে এসেছে বাংলাদেশে না গেলে সেটা বোঝা যায় না। সেই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমি এই কবিতা পড়েছিলাম 21শে ফেব্রুয়ারি। 21 মানে খুব সকালে উঠে একবার আবার নিজের মুখোমুখি দাঁড়ানো আর জানা যে বাংলাই হলো আমার একমাত্র মাতৃভাষা। বরকত রবিকদের রক্তে ভেজা শার্ট না দেখতে চাইলেও আজ আবার চোখ মেলে দেখা, আর আমার ভাইয়ের কান্নার স্বর না শুনতে চাইলেও আবার শোনা, চোখের অরুচি, শ্রুতির বিরাগ। তবু 21 মানেই খুব দূর থেকে আরও নিকটে এসে আর একবার মুজিবুর রহমান ডাক দেবেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলা ভাষা মানেই একটি স্বাধীন দেশ বাংলাদেশ, আর মুজিব ভাই বাংলা ভাষা মানেই 21শে ফেব্রুয়ারি। আমরা অনেকটা সময় কাটালাম। এই ধানমন্ডির মেয়ে আরেকটি কবিতা দিয়ে আমি আজকের সন্ধ্যার আমাদের কবিতা শোনার আসর শেষ করব এবং আবারও এই আয়না পত্রিকার যে সম্পাদিকা, সেই আমাদের প্রিয় পারভিন বানু, তাকে আমার সমস্ত রকম
আন্তরিক ভালোবাসা জানাই। তিনি এরকম একটি সুন্দর মুহূর্ত তৈরি করেছেন এবং আজকে আমরা সেই আসরে একসঙ্গে মিলিত হতে পেরেছি, যারা আমরা উপস্থিত হয়েছি তাদের সঙ্গে। এবং বাংলাদেশ নিয়ে আমাদের একটা অদ্ভুত নস্টালজিয়া আছে, যে দেশটা আমাদের ভাই, যাকে ছিন্ন করে নেওয়া হয়েছে। এবং বাংলাদেশেও অদ্ভুত উন্মাদনা আছে। ও দেশের সমস্ত মানুষ এখনও চায় যদি ওপার বাংলা এপার বাংলা মিলে একটি মাত্র বাংলা হতো, তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, হরশঙ্কর দে ঝাড়গ্রাম থেকে আমি দেখতে পেলাম তুমি উপস্থিত হয়েছো, ভালো লাগছে। তো সেই বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, আমরা বাঙালি, সেই তার কাছে কীরকম, আমাদের কাছে কীরকম একটা কাঁটা তারের বেড়া একটি দেশের সীমানা, সেই সীমানা পেরিয়ে ওখানে যাই, সে যেন এক নস্টালজিয়া। আমার শেষ কবিতা, এবং এই কবিতা পাঠ করেই আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। নস্টালজিয়া। ঢাকার সকাল বেশ মিষ্টি মেয়ের মতো স্বচ্ছন্দে পা ফেলে চলে। ঈদের ছুটির পর রাস্তায় তেমন ভিড় নেই, ঘুম ভাঙেনি এখনও। ভোরের আজানের সুরের মতো মিহি আলো ভরে দেয় হৃদয়কে প্রসারতায়। চারিদিকে বাংলা লেখা, নীলক্ষেত, শাহবাগ, ধানমন্ডি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও সবুজের নয়ননন্দন সমারোহ। হায় কলকাতা, তুমি যদি এরকম সবুজ ছায়ায় ঘেরা কসমোপলিট শহর হতে, এত উদার, এত মায়াময় সবুজ, এত আন্তরিক বাংলায় কথা বলা, ঠিক যেরকম ঢাকা। এখানে আমার স্বজাতি বাঙালি থাকে। এখানে আমার স্বপ্ন থেকে যদি কোনো দিন ঢাকা কলকাতা এক হয়ে যায়, ভাগীরথী পদ্মার মতো এক গঙ্গা, এ স্বপ্ন প্রতিটি বাঙালি রক্তে লালিত করে এক বাংলা। ধন্যবাদ, নমস্কার প্রিয় বন্ধুদের, যারা এত সময় আমার সঙ্গে ছিলেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আজকে সন্ধ্যা, শুভ সন্ধ্যা।